So experiment number 5, determination of the modulus of rigidity of the material of a wire by the method of oscillation. Determination মান নির্ণয় করতে হবে দৃঢ়তার গুণাঙ্কের মডুলাস অফ রিজিডিটি একটা তারের উপাদানের ম্যাটেরিয়াল অফ এ ওয়্যার বাই ডাইনামিক মেথডে। থিওরিটা আমরা একটু যদি দেখি, এখানে আমরা দেখতে পাবো আমরা এই পেন্ডুলামটা ইউজ করব। পেন্ডুলামটা কি কি আছে, একটা স্ট্যান্ড আছে, ক্ল্যাম্প থেকে একটা তার সাসপেন্ডেড, তার নিচে একটা হেভি মেটাল সিলিন্ড্রিক্যাল অবজেক্ট সাসপেন্ডেড। এই পেন্ডুলামটা আমরা নর্মাল পেন্ডুলামগুলো যেইভাবে সুইং করে, এটার সুইংটা ঠিক সেই রকম নয়। আমরা একটা স্প্রিং ম্যাস সিস্টেম যদি কনসিডার করি, তাহলে আমরা জানি স্প্রিং এর যে মোশন, নর্মাল মোশন, তার রেসপেক্টে চিন্তা করলে এই ম্যাসটা আপ ডাউন ভাইব্রেট করতে পারে, এটা এক ধরনের সুইং। আবার নর্মাল পেন্ডুলাম বললে আমাদের যে ধরনের সুইং এর কথা মাথায় আসে, এটাও সেরকম ডানে বায়ে এভাবে সুইং করতে পারে, এই জিনিসটা। ঠিক আছে? তো এটা সুইং করলে তার একটা টাইম পিরিয়ড থাকবে। তার টাইম পিরিয়ডের এক্সপ্রেশনটা আমরা জানি, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই √m/k। টাইম পিরিয়ড মানে কি? পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? একটা কমপ্লিট অসিলেশনের জন্য যেই সময় লাগে তাকে বলে পর্যায়কাল। মানে একটা পেন্ডুলাম যদি এদিক থেকে সুইংটা আমরা চিন্তা করি, তাহলে ডান দিকে যে আবার আগের পয়েন্টে ব্যাক করতে একটা কমপ্লিট সুইং কনসিডার করা হয়, এটার জন্য যে সময় লাগবে সেটাকেই বলা হবে পর্যায়কাল। সেই পর্যায়কালের ইকুয়েশন হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই √m/k। এখানে এম হচ্ছে যে অবজেক্টটা অসিলেট করছে, যেমন এই স্প্রিং ম্যাস সিস্টেমের এই ম্যাসটা, এটা হচ্ছে এখানে অবজেক্ট। এই অবজেক্টের ম্যাস ভর হচ্ছে এম, আর কে হবে ফোর্স কনস্ট্যান্ট। আরো স্পেসিফাই করে বললে এই সেটআপের জন্য সেটাকে আমরা বলবো স্প্রিং কনস্ট্যান্ট। এখন আমাদের যে পেন্ডুলামটা দেখতে পাচ্ছি, এই পেন্ডুলামটার নিচে একটা হেভি মেটাল সিলিন্ড্রিক্যাল অবজেক্ট আছে। এখন আমি যদি ওপর থেকে সিলিন্ডারটার দিকে তাকাই, ওপর থেকে ডাইরেক্ট এইভাবে তাকাই, তাহলে আমি সিলিন্ডারটার সার্কুলার সারফেসটা দেখতে পাবো এরকম, তার সেন্টার দিয়ে তারটা পাস করেছে। এখন আমি এই যে তারের নিচের দিকটা, এদিক থেকে ওই সার্কুলার সারফেসের উপর একটা দাগ টানতে পারি এইভাবে, তাহলে এটাই হবে সেই দাগটা। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, এখন আমি এই সিলিন্ডারটার নিচের প্রান্তটা ধরে যদি একটু ঘুরিয়ে দেই এই দিকে, ডান দিকে এতটুকু একটু ঘুরিয়ে যদি দেই, তাহলে সিলিন্ডারটা তো রোটেট করবে, এবং যেহেতু তারটা তার সাথে লাগানো, তারের নিচের প্রান্তে একটা মোচড় সৃষ্টি হবে, একটা টুইস্ট ক্রিয়েট হবে, মোচড়, টুইস্ট। ফলে তারটার ভেতর নিচের দিকে একটা দ্বন্দ্ব অ্যাপ্লাই করলাম আমরা। টুইস্ট দিলাম মানে তারটার নিচের প্রান্তে আমরা একটা কাপল অ্যাপ্লাই করলাম, দ্বন্দ্ব অ্যাপ্লাই করলাম। তারটার ইলাস্টিক প্রপার্টি আছে, তারের ইলাস্টিসিটি আছে, সব বস্তুরই কম বেশি থাকে। সেই ইলাস্টিক প্রপার্টি কাকে বলে? যে একটা বস্তুকে যদি আমি ফোর্স দিয়ে ডিফর্ম করি, তাহলে সেই বস্তুটা আগের অবস্থায় ব্যাক করতে চায়, ফোর্স দেওয়ার আগে যেরকম ছিল। এই টেন্ডেন্সিটাকেই বলে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। তো তারেরও সেটা আছে। যেহেতু মোচড় দেওয়া হয়েছে, তারটার নিচের প্রান্তটা ডিফর্মড হয়েছে, তো সে চেষ্টা করবে তার আগের অবস্থায় ব্যাক করতে। এখন আমি একটা কাপল অ্যাপ্লাই করেছি, তারের ভেতরে ইলাস্টিক প্রপার্টির কারণে একটা উল্টো দিকে রিভার্স ডাইরেকশনে কাপল প্রডিউস হবে। কেন? ইলাস্টিসিটির কারণে। তাহলে আমি যদি এদিকে মোচড় দেই, তাহলে এই যে দাগটা, এটা মুভ করে ঘুরে এদিকে চলে আসবে। তাহলে দাগটার আগের অবস্থান আর পরের অবস্থানের মাঝখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ। এখন এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কারণেই কাপল অ্যাপ্লাই হয়েছে। কাজে তারের ভিতরে একটা রেস্টোরিং কাপল উল্টো দিকে কাজ করবে, যেটা তারটাকে আগের অবস্থায় নিয়ে আসতে চাইবে। সো দেখা গেছে যে সেই রেস্টোরিং কাপলকে আমরা যদি রিপ্রেজেন্ট করি টাউ দিয়ে, টাউ গ্রিক লেটার, তাহলে সেটা দেখা গেছে
অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হয়। মানে আমরা যত ডিসপ্লেস করব অ্যাঙ্গুলারলি, তত উল্টো দিকে রেস্টোরিং কাপল জেনারেট করবে। তার মানে টাউ ইজ প্রপোর্শনাল টু থেটা with a negative sign. Why negative sign? Because the direction of the couple and the angular displacement is completely opposite. আমরা যদি এদিকে ডিসপ্লেস করাই তাহলে কাপলটা উল্টো দিকে প্রডিউস হবে। আমরা যদি উল্টো দিকে ডিসপ্লেস করাতাম তাহলে কাপলটা এদিকে কাজ করতো। সো টাউ ইজ প্রপোর্শনাল টু মাইনাস থেটা। তাহলে ইকুয়ালিটি সাইন আনলে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি দিতে হয়। সেই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আমরা সি দিচ্ছি, টাউ ইকুয়াল টু মাইনাস সি থেটা। এখানে সি কে বলে টর্শনাল কনস্ট্যান্ট, তার স্পেসিফিক একটা নাম আছে, টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট। একক মোচড়ের জন্য যে দ্বন্দ্ব, টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট, এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। এটা হচ্ছে সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা তোমাদের থিওরিতে নেই। এটা অন্য ডিপার্টমেন্টের, টেক্সটাইল ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এটা ডিটেইল পড়ে, ডেরিভেশনটাও দেখে। তো তোমরা আপাতত এটা জানো যে তার এক্সপ্রেশন হচ্ছে এটা। এখন আমরা যদি সি এর ভ্যালুটা এখানে বসাই তাহলে আমরা লিখতে পারি টাউ ইকুয়াল টু মাইনাস সি থেটা ইজ ইকুয়াল টু সি এর ভ্যালু ইনটু থেটা, মাইনাস থাকবে। তাহলে মাইনাস মাইনাস চলে গেলে আলটিমেটলি সি থেটা সমান সি এর ভ্যালু ইনটু থেটা, সেটাই এখানে লেখা ছিল, এই জায়গাটায় লেখা ছিল। এটা আমি বাড়তি লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে জিনিসটা কোত্থেকে এলো। এখানে মাইনাসটা ইম্পর্টেন্ট কিছু নয়, মাইনাসটা শুধুমাত্র ডিরেকশন রিপ্রেজেন্ট করে টাও এবং থেটার মধ্যে। সেটা আমাদের এখানে বিবেচ্য নয়, আমাদের এখানে মান দরকার, ম্যাগনিটিউড দরকার। সেজন্য আমরা জাস্ট সি থেটা ইকুয়াল টু এটা লিখেছি। তাহলে এই কোশ্চেনটা তোমাদের কি ক্লিয়ার? এটা তোমাদের কি ক্লিয়ার এই জি কোশ্চেন? স্যার। হ্যাঁ। জি স্যার। এখন এই পেন্ডুলামটা এই যে আমি ডিসপ্লেস করেছি এই ডিরেকশনে, এখন যদি ছেড়ে দেই এটা উল্টো দিকে চলে আসবে রেস্টোরিং কাপলের কারণে, এবং সুইং করে একটা সার্টেন লিমিট পর্যন্ত যে আবার উল্টো দিকে আসবে, কারণ ইকুইলিব্রিয়াম ক্রস করে বেশি চলে যাবে ইনার্শিয়ার কারণে। তাহলে তখন আবার এদিকে একটা রেস্টোরিং কাপল অ্যাপ্লাইড হবে, সো আবার সে এদিকে আসবে। সো এইভাবে একটা সুইং চলতে থাকবে। মানে আমাদের এই সিলিন্ডারটা রোটেট করতে থাকবে, ওয়্যারটা কিন্তু এইখানেই থাকবে, এইভাবে সিলিন্ডারটা এইভাবে জাস্ট রোটেট করতে থাকবে রিভার্স ওয়েতে। এই অসিলেশনকে বলে টর্শনাল অসিলেশন, টর্শনাল অসিলেশন বলে, এবং সেজন্য এই পেন্ডুলামটাকে বলে টর্শনাল পেন্ডুলাম। ঠিক আছে, টর্শনাল অসিলেশন, এবং এই রকম অসিলেশনের কারণে এই পেন্ডুলামটার নাম হচ্ছে টর্শনাল পেন্ডুলাম। সো তার একটা টাইম পিরিয়ড অবশ্যই থাকবে, যে কোনো সুইঙ্গিং অবজেক্টেরই একটা পর্যায়কাল থাকে। এই পেন্ডুলামটার টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশন দিয়ে, টি ইকুয়াল টু 2π√i/c। এখানে আই হচ্ছে যে অবজেক্টটা অসিলেট করছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক আই, এবং সি হচ্ছে ওই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটিটা যাকে বলা হচ্ছে টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট। এখন এই ইকুয়েশন আর প্রথম ইকুয়েশন একসাথে রিলেট করলে ফাইনালি আমরা এই এক্সপ্রেশনটা পাই, ইটা ইজ ইকুয়াল টু 8πIL/t²r⁴। এখানে আইটা তো আগেই বলেছি সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা বের করতে আমরা এই ইকুয়েশনটা ইউটিলাইজ করি। এখানে এম হচ্ছে সিলিন্ডারের ম্যাস যেটা আমরা মেজার করি, এ হচ্ছে সিলিন্ডারের রেডিয়াস ব্যাসার্ধ, এটা আমরা স্লাইড ক্যালিপার্সে মেজার করি। আই ক্যালকুলেট করে এই ইকুয়েশন আমরা বসাতে পারি। এল হচ্ছে তারের লেংথ, দৈর্ঘ্য, আমরা মিটার স্কেল দিয়ে মেজার করি, দেখতে পাচ্ছ দৈর্ঘ্য বলতে কতটুকু। আর হচ্ছে স্মল আর হচ্ছে তারের ব্যাসার্ধ, সেটা আমরা স্ক্রু গজ দিয়ে মেজার করি এবং ইকুয়েশনে বসাই। টি হচ্ছে পর্যায়কাল, টাইম পিরিয়ড অফ অসিলেশন, এটা আমরা স্টপ ওয়াচে মেজার করে এখানে ইকুয়েশনে বসালে আমাদের রিজিডিটি মডুলাসের ভ্যালু ইটা বের হয়ে যাবে। এখন এই জিনিসগুলো করতে আমাদের কিছু অ্যাপারেটাস লাগবে। সেই জন্য আমরা প্রথমে ইউনিফর্ম ওয়্যার, সিলিন্ড্রিক্যাল বার, সুইটেবল ক্ল্যাম্প, স্ট্যান্ড, এগুলো ইউজ করি যাতে পেন্ডুলামটা বানাতে পারি, যেটা তোমরা রিয়েল পিকচার দেখতে পাচ্ছ ল্যাবের থেকে নেয়া পেন্ডুলাম। তারপরে এডিশনালি লাগে স্টপ ওয়াচ, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, মিটার স্কেল। সো এইগুলোর পিকচার এখানে দেয়া আছে, এই যে
স্লাইড ক্যালিপার, স্টপওয়াচ, স্ক্রু গজ সবাই তোমরা চেনো। মিটার স্কেলের ব্যাপারে আমরা একটু দেখি। মিটার স্কেলকে মিটার স্কেল কেন বলা হয়, কেন সেন্টিমিটার স্কেল বলা হয় না, কেন ইঞ্চ স্কেল বলা হয় না? কারণ মিটার স্কেলের এটা ফুল লেন্থটা দেখানো নেই এখানে। 0 থেকে স্টার্ট, রাইট এন্ডে 100 সেন্টিমিটার মার্ক আছে। স্কেলটা সেন্টিমিটারে করা থাকে এবং 1 মিটার লম্বা থাকে। 1 মিটার লম্বা হওয়ার কারণেই স্কেলটাকে বলা হয় মিটার স্কেল। আর সেন্টিমিটারে ডিভিশন করা থাকে, সেটা আর একটু বড় করি, তোমরা একটু দেখো। এটা বুঝতে হবে এই জন্য, মেজারমেন্ট নেওয়ার জন্য তো বুঝতে হবেই, প্লাস আমাদের স্লাইড ক্যালিপার্সের যে মেইন স্কেল, তার স্কেলিং আর এই স্কেলিং একদম সেম টু সেম। এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, এই এখানে 1 সেন্টিমিটার এই পর্যন্ত, তারপর আবার 1 সেন্টিমিটার, তারপর আবার 1 সেন্টিমিটার, এইভাবে চলছে। 1 সেন্টিমিটার করে এইভাবে ইনক্রিজ করে 100 সেন্টিমিটার পর্যন্ত আছে। আবার উল্টো দিকেও একই স্কেলিং, তবে উল্টো দিক থেকে শুরু, ডান দিক থেকে শুরু, 0 থেকে শুরু করে এই এন্ডটা 100 সেন্টিমিটার। ঠিক আছে, এই এন্ডটা 100 সেন্টিমিটার। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই রকম, যে আমাদের এই যে একটা স্মলেস্ট ডিভিশন, এখানে ছোট ছোট অনেক ঘর করা আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের মিটার স্কেলে একটা ছোট ঘরের ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়ান স্মলেস্ট ডিভিশন অফ দ্য মেইন স্কেল? সেটা আমরা কিভাবে পাবো? আমরা পাশাপাশি দুটো মেইন মার্কিং যদি কনসিডার করি, যেমন 1 আর 2, এই দুটোর ডিফারেন্স আমরা জানি 1 সেন্টিমিটার, এবং তার মধ্যে 10টা ডিভিশনস আছে। তাহলে আমরা সিম্পল ইউনিটারি মেথডে জিনিসটা বের করতে পারি। কিভাবে? আমরা লিখব যে 10 স্মলেস্ট ডিভিশন আর কি, এটা কিন্তু বড় ডিভিশন না, এই 1 2 ওইগুলা না। 10 স্মলেস্ট ডিভিশন ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাহলে 1 স্মলেস্ট ডিভিশন কত? সিম্পল, 0.1 সেন্টিমিটার। রাইট, সিম্পল ঐকিক নিয়ম, 0.1 সেন্টিমিটার। তো আমাদের মিটার স্কেলে একটা ছোট ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। এটা আমরা বের করতে পারি এইভাবে। তারপর তো প্রসিডিউর আছে, তোমরা প্রসিডিউর পড়ে পড়ে বুঝে কাজ করতে পারবে। আমরা এখন একটু স্লাইড ক্যালিপার্সে চলে যাই, আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই, যেটা দিয়ে আমরা সিলিন্ডারের রেডিয়াস, ব্যাসার্ধ বের করব। তো স্লাইড ক্যালিপার্সে তোমরা জানো একটা মেইন স্কেল থাকে, একটা ভার্নিয়ার স্কেল থাকে। একটা মেইন স্কেল থাকে, একটা ভার্নিয়ার স্কেল থাকে। তো মেইন স্কেলটা খেয়াল করো, এখানে বুঝতে পারবে না, সামনাসামনি দেখলে ক্লিয়ারলি বুঝতে পারতে। তো মেইন স্কেলের এই যে স্কেলিংটা, এটা পুরোপুরি মিটার স্কেলের মতো। এই 0 থেকে 1 পর্যন্ত আসলে 1 সেন্টিমিটার, এইটাও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার। তো এখানে একই ব্যাপার, 0 থেকে 1 পর্যন্ত যদি 1 সেন্টিমিটার হয় এবং তাতে যদি 10টা ইকুয়াল ডিভিশনস করা থাকে, তাহলে এক একটা ছোট ডিভিশনের ভ্যালু কত হয়? 0.1 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটার হবে। একই সেন্টিমিটার। বের করতে পারি। তাহলে এটা যদি 0 মার্ক হয়, তাহলে তার পরের দাগটা হচ্ছে 0.1 সেন্টিমিটার, তারপর একটা 0.2 সেন্টিমিটার, তারপর একটা 0.3 সেন্টিমিটার, তারপর একটা 0.4 4 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার। এইভাবে এটা 1 সেন্টিমিটার হবে। তাহলে এরপর একটা 1.1 সেন্টিমিটার হবে, এরপর একটা 1.2 সেন্টিমিটার হবে, অ্যান্ড সো অন, এইভাবে চলবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাদের প্রথমে বের করতে হয়। ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা কি? যে দ্য ভ্যালু অফ ওয়ান স্মলেস্ট ডিভিশন অফ দ্য মেইন স্কেল, আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন দ্য ভার্নিয়ার স্কেল। যে কোনো অ্যারেঞ্জমেন্ট, সেটাতে যদি একটা ভার্নিয়ার স্কেল সেট করা থাকে, তাহলে সেই অ্যারেঞ্জমেন্টের একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট থাকবে, এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার ফর্মুলা দুনিয়ার সব জায়গায় সব দেশে একই ফর্মুলা, সেম টু সেম হতে পারে। আমরা আমরা কিন্তু ফিজিক্স ল্যাবে স্পেকট্রোমিটার ইউজ করব। স্পেকট্রোমিটারেও কিন্তু এরকম স্কেল আছে, একটা মেইন স্কেল আছে, তার সাথে একটা ভার্নিয়ার স্কেল আছে। তো ভার্নিয়ার স্কেলটা ইউজ করে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার ফর্মুলা এটাই। তবে পার্থক্য হচ্ছে ওই স্পেকট্রোমিটারের তোমার মেইন স্কেলটা এই সেন্টিমিটারে করা নয়, এটা ডিগ্রিতে করা। কিন্তু সেটা কোনো ফ্যাক্টর নয়, ইউনিট যাই হোক, মেথড সেম ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার। কি লাগবে? আমাদের মেইন স্কেলের একটা ছোট ঘরের মান কত জানতে হবে, আর ভার্নিয়ার স্কেলের টোটাল কয়টা ডিভিশন আছে দেখতে হবে, আর কোনো কিছু নতুন কিছু নেই। ঠিক আছে, তো আমরা অলরেডি মেইন স্কেলের
একটা ছোট ঘরের মান দেখেছি, অ্যান্ড দ্যাট ওয়াজ 0.1 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটার। এখন আমরা দেখব ভার্নিয়ার স্কেলের টোটাল কয়টা ডিভিশনস আছে। এখানে তোমরা খেয়াল করলে দেখো, এই যে ভার্নিয়ারের 0 থেকে শুরু হয়েছে ভার্নিয়ার স্কেলে, এখানে বেশ কিছু ডিভিশনস আছে। এখন 0 আর 1 নাম্বার লেখা দাগ, এই দুটো যদি খেয়াল করি, এই দুটোর মধ্যে কয়টা ঘর আছে ডিভিশন? স্যার দুইটা ঘর। অবশ্যই দুইটা দেখা যাচ্ছে, এই একটা আর এই একটা। তো এইভাবে চিন্তা করলে 0 থেকে এই যে এই লাস্ট দাগ পর্যন্ত কয়টা ডিভিশনস হয়? 20টা 20। 20টা ডিভিশনস হয়। সেই জন্য আমরা টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন দ্য ভার্নিয়ার স্কেল লিখব 20। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ক্যালকুলেট করলে আসবে 0.005 সেন্টিমিটার। নিচে ক্যালকুলেশনটা দেখানো আছে, তবে মিলিমিটার দিয়ে করেছে, পরে সেন্টিমিটার নিয়েছে, একই আসবে। 2 2 4 3 আর 1 4, একই ব্যাপার। ঠিক আছে? সো এইভাবে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করলাম, এবং সেটা আমরা যে টেবিল যখন রিডিং নেব তখন এখানে লিখেছি। ভার্নিয়ার কনস্ট্যান্টের যে কলাম ভ্যালু তো একটাই হবে, তো লিখলাম। এখন আমাদের মেইন রিডিং আমরা যাব। আমরা স্লাইড ক্যালিপার্স এইভাবে সেট করি। ঠিক আছে? স্লাইড ক্যালিপার্স এইভাবে সেট করে আমরা প্রথমে ব্যাস বের করব, তারপরে তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করব। স্লাইড ক্যালিপার্স সেট করলে দুটো জয়ের মাঝখানে যে অবজেক্টের মেজারমেন্ট নিতে চাই সেটা রাখতে হয়, এটা আমরা জানি। ঠিক আছে? তারপরে আমরা যখন মেইন স্কেল রিডিং নোট করব, আমাদের টেবিলটা একটু যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো নাম্বার অফ অবজারভেশন কলাম, কয়টা রিডিং নিচ্ছি সেটা। আমাদের এই যে কি কি আমাদের রিডিং নিতে হয়, প্রথমে মেইন স্কেল রিডিং যেটাকে এক্স বলা হচ্ছে, তারপরে ভার্নিয়ার স্কেল ডিভিশন নোট ডাউন করতে হয়, ডি বলা হচ্ছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করেছি। র ডাটা এই তিনটাই। র ডাটা বলতে অ্যাপারেটাস থেকে ডাইরেক্ট যে রিডিং নিতে হয়, কালেক্ট করতে হয়, সেটাই র ডাটা। বাকি ডাটাগুলো কিন্তু ক্যালকুলেট করে ফিল আপ করতে হচ্ছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে মেইন স্কেল রিডিং নোট করা আর ভার্নিয়ার স্কেল ডিভিশন নোট করা। তা আমরা দেখি মেইন স্কেল রিডিং কিভাবে নিতে হয়, ভার্নিয়ার স্কেল ডিভিশন কিভাবে নিতে হয়। এখানে দেখো, তোমাদের লাস্ট ক্লাসেও বলেছিলাম যে যখন আমরা মেইন স্কেল রিডিং নেব তখন কিন্তু এই ভার্নিয়ার স্কেলের 0টা মেইন স্কেলের কোন দাগের পজিশনে আছে সেটা দেখতে হয়। ভার্নিয়ারের প্রান্তটা ভার্নিয়ারের প্রান্তটা দেখলে ভুল হবে। 0টা কোথায় আছে সেটা দেখতে হবে। তো মেইন স্কেলের যদি কোনো দাগের সাথে 0টা ম্যাচ করে তাহলে তো মেইন স্কেল রিডিং সেই দাগের ভ্যালুটাই নেব। কিন্তু এইখানে এই যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ সময় সেটাই হয় যে কোনো পার্টিকুলার মেইন স্কেলের কোনো পার্টিকুলার দাগের সাথে 0টা ম্যাচ করে না। সেই ক্ষেত্রে আমাদের কনফিউশন হয় যে আমরা কোনটা নেব। এখন এই 0টা তো এই দিক থেকে আস্তে আস্তে সরে এই পর্যন্ত এসছে, কাজে আমরা কনসিডার করব যে যেই দাগটা ক্রস করে গেছে সেটাকে আমরা মেইন স্কেল রিডিং হিসেবে চুজ করব। তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই দুটো দাগের মধ্যে কম্পেয়ার করলে এই দাগটাকে ক্রস করেছে, এই দাগটাকে ক্রস করেনি, এই পর্যন্ত আসেইনি। কাজে মেইন স্কেল রিডিং আমার কত নেওয়া উচিত? আমার নেওয়া উচিত এই দাগের ভ্যালুটা। এবং এই দাগের ভ্যালুটা কত বলো তো? স্যার 1.1 সেন্টিমিটার। 1.1 সেন্টিমিটার। সবাই কি বুঝতে পেরেছি? কারো বোঝার সমস্যা আছে? কারো বোঝার প্রবলেম? সো মেইন স্কেল রিডিং হবে 1.1 সেন্টিমিটার। নেক্সট আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন নোট করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হয়, এই ভার্নিয়ারের যে দাগগুলো যেগুলো মেইন স্কেল দাগের মুখোমুখি আছে, আমাদের ফাইন্ড আউট করতে হবে প্রথমে যে কোন ভার্নিয়ারের কোন দাগটা মেইন স্কেলের কোন একটা দাগের সাথে সবচেয়ে ভালো ম্যাচিং আছে। তাহলে এই যে লাস্ট ক্লাসে আমরা যেরকম দেখেছিলাম, তো এই যে এই তিনটা দাগের মধ্যে তোমরা আবার একটু নতুন করে কম্পেয়ার করো তো। স্যার 6 আর 7-এর মাঝখানেরটা নিব স্যার। ও বললো এইটা। আর কেউ কিছু বলতে চাও? এখানে আমাদের মনে হতে পারে 6ও ভালো ম্যাচ করেছে, এই 6 7-এর মাঝখানেরটা এবং 7, তিনটাই ভালো ম্যাচ করেছে। তো এরকম যদি হয় তাহলে এগুলোর মধ্যে কম্পেয়ার করে বেস্টটা নিতে হবে। কমন সেন্স বলছে যেহেতু তিনটা ম্যাচ করেছে মনে হচ্ছে, তাহলে মাঝখানেরটা চুজ করাটাই সব দিক থেকে বেটার। সো সো এই পর্যন্ত
মাঝখানের দাগ পর্যন্ত ভার্নিয়ার স্কেলের টোটাল কয়টা ডিভিশন হয় 0 থেকে গুনতে স্যার হবে। 13টা স্যার। 13টা হবে, কারণ 0 থেকে 6 পর্যন্ত আমরা জানি 12টা, তার সাথে আরো একটা অ্যাড হবে আরেকটা add হবে। 13টা। সো ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 13। ডিভিশন কখনো ফ্র্যাকশন হয় না, ডিভিশনের কোনো ইউনিটও হয় না। তো এখন আমরা তো এটা নোট করলাম, নোট করার পরে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট টেবিলটা একটু দেখি। আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট এবং এই ডিভিশন ডি এবং ভিসি এই দুটো মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। আমি একটা স্যাম্পল ডাটা দেখিয়েছি যে 10 ইন্টু 0.005 মানে 0.050 সেন্টিমিটার। এটাই হচ্ছে যেটা বলছিলাম 0.005, সরি 0.050 সেন্টিমিটার আসবে। ঠিক আছে, 0.05 সেন্টিমিটার। এই যে রিডিংটা আমি নিলাম, ভার্নিয়ার স্কেল রিডিং বলছি, এটা আসলে ফিজিক্যালি তার সিগনিফিকেন্সটা কি, এটা আসলে কি মিন করছে? কে বলতে পারে এটা কি মিন করছে? লাস্ট ক্লাসে বলেছিলাম কি মিন করছে এটা। এটা স্যার মিন এটা করছে, হ্যাঁ বলো 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 বলো। কতটুকু অ্যাকুরেট স্যার এটা মিন করছে? এখানে আমি না স্যার, বলেছিলাম আমরা স্যার প্রথমে স্যার জিরো একটা জিরো দিয়ে প্রথমে একটা রিডিং নিয়েছিলাম স্যার বার্নের স্কেলের। তো ওখান থেকে স্যার আমরা কিছুটা মানে স্যার এক্সট্রা বা বেশি বা কম ধরি স্যার, ওইটার পারফেক্ট রেজাল্টটা স্যার না আমরা এই না, বার্নের আমি স্কেল লাস্ট দিয়ে ক্লাসে পেয়েছি। বলেছি, তোমরা মনে হয় ভুলে গেছো। এই যে দেখো, আমি এই কমপ্লেক্স সিস্টেমটা কেন ইউজ করছি? আমি তো, আমার কাছে তো একটা মিটার স্কেল ছিলই, একটা মিটার স্কেল ছিল না? তো সেটা না করে আমি জটিল একটা সিস্টেম কেন ইউজ করছি এই স্যার এই যে রেডিয়াস জিরো মেজার থেকে করার জন্য? ওয়ানটা একটু ক্রস করে গেছে না স্যার, হ্যাঁ এইটুকুর ভ্যালুটা জানার জন্য। হ্যাঁ, এই যে ও যেটা বলছে সেটাই আমি ক্লিয়ারলি বলি। আমি তো মেইন স্কেল দিয়ে, এই যে মেইন স্কেলটা, এটা দিয়ে আমি 1.1 পর্যন্ত মেজার করতে পারছি, এর বেশি পারছি না। কিন্তু আসলে তো লেংথটা এর চেয়ে একটু বেশি আছে, বেশি আছে না? জি স্যার। তো ওই অতিরিক্তটা তো আমি মেজার করতে পারছি না এই মিটার স্কেলে। তাহলে এই জন্যই ওই অতিরিক্তটা ঠিক মতো মেজার করার জন্য এই সিস্টেমটা ইউজ করছি। এবং এই এক্সেসটা কতটুকু, এই অতিরিক্ত কতটুকু আছে, এই অতিরিক্ত টুকুর ভ্যালুই হচ্ছে এই ভার্নিয়ার স্কেল রিডিং। এই জিনিসটাই আসলে সেই অতিরিক্ত অংশটুকু, সেটা আমরা ডিভিশন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে বের করতে পারলাম। তাহলে এখন অ্যাকচুয়াল লেংথ বা রিডিংটা কত হবে, কিভাবে পাবো? অতিরিক্তটা বের করেছি, আর মেইন স্কেল রিডিংটুকু তো আগেই বের করেছি। স্যার, যোগ করে দিব স্যার, অতিরিক্ত যেহেতু। এই যে এতটুকু তো আমি বের করেছি, তার সাথে অতিরিক্ত কতটুকু সেটাও বের করেছি। তাহলে অ্যাকচুয়ালটা কিভাবে পাবো? মেইন স্কেল রিডিং এর সাথে এই এক্সেসটুকু যোগ করে দিলেই পাবো, তাই না? ঠিক কি না? ঠিক। জি স্যার, জি স্যার, জি স্যার। এই যে সেটাই করেছি, এক্স প্লাস ওয়াই। ওয়াই হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং আর এক্স হচ্ছে মেইন স্কেল রিডিং, যোগ করে দিলাম, টোটাল পাওয়া গেল। এটাই হচ্ছে সিলিন্ডারটার ডায়ামিটার। তো এইভাবে আমরা সিলিন্ডারের ডিফারেন্ট পজিশনসে ডায়ামিটার বের করি, বিভিন্ন জায়গায় সেট করে। তারপরে মিন ডায়ামিটার, গড় ডায়ামিটার বের করব। ইনস্ট্রুমেন্টাল এরর 0, আমাদের সাইড ক্যালিপার্সগুলোতে এরর নেই। সো এটাই হবে কারেক্টেড ডায়ামিটার। 2 দিয়ে ভাগ করে রেডিয়াস, ব্যাস থেকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করব। এটাই হচ্ছে আমাদের যে প্রথম টেবিলটার কমপ্লিট যেটা করলাম। তো আমি একটু ভিডিও দেখাচ্ছি, তোমরা ভিডিওটা একটু দেখো, ক্লিয়ার হবে আরেকটু। এখানে ল্যাবে ভিডিও করা হয়েছে যে আমরা কি কি অ্যাপারেটাস ইউজ করি রিডিংটা নেওয়ার জন্য। স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, আর পেন্ডুলামটা তো দেখতেই পাচ্ছ। স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা প্রথমে রিডিং নেব। আমি একটু টেনে দেই, আমরা মেইন জায়গায় যাই রিডিং নেওয়ার প্রসিডিওরে। ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে নিতে হয় সেটা এক্সপ্লেইন করা হচ্ছে। আমাদের মেইন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল আর ওটা হচ্ছে মেইন স্কেল। মেইন ভার্নিয়ার স্কেলের টোটাল ডিভিশনস আছে, গণে দেখতে হবে, এবং সেটা হবে
20টা হবে, সেটাই করা হচ্ছে। আর তোমরা একটু আগে যে জিনিসটা দেখেছো, আমাদের স্লাইড ক্যালিপার্সের স্কেলিংটা একদম সেম টু সেম, কোনো পার্থক্য নেই। এই যে 20 হলো, তাহলে আমরা লিখবো নিচে 20। এখন the value of 1 is smallest division of the main scale, সেটা কিভাবে করব? একই জিনিস স্যারও দেখাচ্ছেন, ফোকাস করলে ক্লিয়ার হবে। টোটাল 1 সেন্টিমিটার, 10টা ডিভিশনস আছে, তাহলে একটা ডিভিশনের ভ্যালু বের করব, সেটা 0.1 সেন্টিমিটার হবে। অলরেডি তোমাদের এক্সপ্লেন করেছি, এটা আমরা বের করলাম, এটা লিখে ফেলি টেবিলে 0.005 সেন্টিমিটার ভিসি ওয়ানের কনস্ট্যান্ট। এরপর সেট করবো এইভাবে প্রথম রিডিং এর জন্য। আমরা লক করব, একটা স্ক্রু আছে লক করার জন্য, তাহলে খুলে আনলে পজিশনটা চেঞ্জ হবে না, জয়ের পজিশন যেখানে ছিল সেখানেই থাকবে। যদিও সেট করেই রিডিং নেওয়া উচিত, আমরা ওইভাবেই নেই, এখন দেখানোর জন্য ক্যামেরাতে খুলতে হচ্ছে। এই যে 4 সেন্টিমিটার, আমরা দেখি মেইন স্কেল রিডিংটা কত। আমাদের ল্যাবে মেইন স্কেল রিডিংটা এরকম আসে, বলো তো এটা কত? মেইন স্কেল রিডিংটা কত মনে হয়? স্যার 2.8 সেন্টিমিটার থেকে স্যার একটু বেশি, মানে 8 আর কি স্যার, 2.8। কি বলছো না বলছো, মেইন স্কেল রিডিং বলো। ও এই স্যার, মাত্র বোঝালাম, এখনই ভুল বলছে। সরি স্যার। মেইন স্কেল রিডিং এর সময় ভার্নিয়ারের কোনটাকে ফলো করতে হয়? স্যার 0 পয়েন্টটা। জিরোটাকে ফলো করতে হয়, সেটা কোথায় জি আছে? স্যার। ভার্নিয়ারের কোন দাগ ক্রস করেছে দেখো, দেখে বল। আজকে বোঝালাম একটু আগে, স্যার, এখনই যদি ভুল বলো তাহলে কিভাবে হবে? বলো বলো। স্যার ওই পয়েন্টটা স্যার কি 4 স্যার? এটা স্যার একটু হ্যাঁ, এটা 4 এটাকে দেখতে 4 2 এর হচ্ছে মতো। এটা, এটা হচ্ছে 4। হ্যাঁ, এখন বলো 4.1, 4.2, 4.3, 4.7 4.7 স্যার। স্যার, রাইট, 4.7। 4.7 এটাকে ক্রস 2 করেছে। মনে করছিলাম স্যার প্রথমে হ্যাঁ, আর কি স্যার, জি বুঝা স্যার, যাচ্ছিল আচ্ছা না। 2ই আচ্ছা মনে হচ্ছিল স্যার। আচ্ছা, মোবাইলে দেখছো মনে হচ্ছে, জি স্যার, জি স্যার। মোবাইলে দেখছি। এই জন্যই। হ্যাঁ, এটা তাহলে 4.7 হবে, ভেরি গুড, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। ভার্নিয়ার ডিভিশন কত এখান থেকে কি বোঝা যাচ্ছে? এটা আরেকটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, আরেকটু ভিডিওটা আমরা সামনের দিকে নেই। তাহলে 4.7 স্যার লিখবেন, 4.7 লিখবেন, লিখেছেন স্যার, প্রথমে ভুলে 5 লিখেছিলেন। এখন ভার্নিয়ার ডিভিশন নোট করব, এই যে স্কেলটা ক্লিয়ার হোক, তোমাদের দেখাচ্ছি, দেখো তো বুঝতে পারো কিনা কোন দাগটা ভালো ম্যাচ 20 করেছে। স্যার। না, 20 আন্দাজে বললে হবে না, ভার্নিয়ারের কোন দাগটা মেইনের দাগের সাথে ভালো ম্যাচ করেছে ওইটা ও আগে চেক না করো। স্যার, ম্যাচ না স্যার, আমি বলতেছিলাম স্যার কয়টা দাগ স্যার। হ্যাঁ, স্যার অনেক ঝাপসা আসতেছে স্যার। তো এমনিতে বোঝা যাচ্ছে স্যার 4 আর 5 এর মাঝখানে স্যার, বোঝা যাচ্ছে আমাকে। আর একটু বড় করা যায়, তোমার স্ক্রিনটা জুম করা যায়? স্যার ম্যাক্সিমাম জুম করা আছে স্যার। তা আমার কাছে মনে হচ্ছে স্যার 5 একদম অ্যাকুরেট আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 5 নিব, 5 এর জন্য কত নিব? জি স্যার। কত নিব? ডিভিশন কত লিখবো? 10 10 বার। নেব স্যার, 10 10। স্যার। 10 লিখবো, গুড। কিন্তু আমরা তো ভিডিও দেখছি এবং সাইড থেকে দেখছি, প্যারাল্যাক্স এরর আছে। স্যার দেখছেন সামনাসামনি, তো স্যারের কাছে মনে হবে এই যে এই দাগটা 3 আর 4 এর মাঝখানেটা ভালো ম্যাচ করেছে, বুঝতে পারছো? কারণ উনি ডাইরেক্ট সামনাসামনি ওপর থেকে ভার্টিক্যালি দেখছেন, আর আমরা একটা সাইড থেকে ক্যামেরা ধরা, কাজে আমাদের কাছে জাজমেন্টে ভুল আসতে পারে। জি তোমরা কনফিউজ হও না, তোমাদের প্রসেস ঠিক আছে। হ্যাঁ, আমিও যা দেখেছি সেই অনুযায়ী আমি লিখবো, তাই তো বিষয়টা, তাই না? জি স্যার। এই যে এখন ভালো করে ক্লিয়ার হয়েছে। এখন খেয়াল করলে দেখো, যদিও আমার কাছে 4 মনে হচ্ছে, কিন্তু স্যারের কাছে সম্ভবত এইটা মনে হচ্ছে, এই জন্য স্যার এইটার ভ্যালু লিখবেন। এবং এইটার ভ্যালু কত হয় বলো তো একটু, এই দাগের ভ্যালু কত হয় ডিভিশন? 7 স্যার। 7 হবে, ঠিক আছে, ঘর। রাইট। তো ওই আর কি বিষয়টা, যে যেটা বেটার মনে করবে সে সেটা লিখবে। ও 8 না, ঠিক আছে, 8 মনে হচ্ছে স্যারের কাছে, আর যেটা আমরাও মনে করেছি।
তো এটা হলো, আরেকটা রিডিং নেওয়া হচ্ছে। আর কি দেখা লাগবে? এটা আর দেখতে হবে? নো স্যার, বুঝতে না স্যার। পেরেছি। আচ্ছা, আমরা এবার একটু স্ক্রু গজে যাই। স্ক্রু গজে রিডিং নেওয়ার প্রসেসটা দেখি। এটা তো আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। স্ক্রু গজটা রিডিং নেওয়ার প্রসেস দেখি। এটা 3-4 বার 3টা রিডিং নিয়েছেন স্যার। তো আমরা নিতে পারবো হোপফুলি। এই যে ডাটা কালেকশন কমপ্লিট। এবার স্ক্রু গজে আমাদের প্রথমে বের করতে হয় লিস্ট কাউন্ট, লঘিষ্ঠ গণন। এটা একটা কনস্ট্যান্ট। তো লঘিষ্ঠ গণন বের করতে গেলে প্রথমে আমাদের জানতে হয় পিচ। পিচকে ডিভাইড করতে হয় টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল। ঠিক আছে, ডিভাইড করতে হয়। তো আমরা এবার একটু স্ক্রু গাছটা দেখি। এই যে স্ক্রু গাছ, এটাকে ঘোরানো যায়। এই যে এটা সার্কুলার স্কেল, এই যে ঘোরানো যায়, দুই দিকেই ঘোরানো যায়। তুমি একটু আগে নিচের দিকে দেখলে, এখন ওপরের দিকে ঘোরানো হচ্ছে। এই যে জিরোতে আনা হলো, এই যে মোমেন্ট। এখন এই যে এই সার্কুলারের জিরোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের এই যে লিনিয়ার স্কেল যেটা দেখা যাচ্ছে না, তার হরাইজন্টাল দাগটা দেখা যাচ্ছে, এটার প্রায় এক লাইনে আছে। একদম এক্স্যাক্টলি নেই, কিন্তু প্রায় আছে। তো যেহেতু প্রায় এক লাইনে আছে, সেজন্য এই মুহূর্তে সার্কুলার রিডিংটা আমরা কত কনসিডার করব? সার্কুলার রিডিংটা আমরা 0 কনসিডার করব। জিরো কারণ কনসিডার করছি। সার্কুলার রিডিং যখন আমরা নিব, তখন এই দাগটাকে আমরা পয়েন্টার হিসেবে কনসিডার করব। পয়েন্টার, এই দাগের ভ্যালুটা সার্কুলার স্কেলের যেই ডিভিশনের সাথে ম্যাচ করবে, সেই ডিভিশনের ভ্যালুকে আমরা সার্কুলার স্কেল রিডিং হিসাবে কনসিডার করব। আর পার্টিকুলারলি কোনো দাগের সাথে যদি ম্যাচ না করে, তাহলে নিচেরটা ফলো করব। মানে হরাইজন্টাল লাইনের মনে করো 2 দাগের মাঝখানে আছে, যেমন এইখানে এরকমই আছে, 0-র চেয়ে একটু ওপরে আছে, কিন্তু 1 নাম্বার ডিভিশনের চেয়ে নিচে আছে, সেক্ষেত্রে আমরা 0ই নিব, নিচেরটা নিব, যেটা ক্রস করে যাবে। 0-র পরে যে 5 ডিভিশনে আনা হচ্ছে, দেখানোর জন্য যে সার্কুলার স্কেলে টোটাল কটা ডিভিশন আছে। তারপর 10, 15, 20, 25, 30, টোটাল ডিভিশন আমরা গুনছি 35, 40, কারণ লিস্ট কাউন্টের জন্য লাগবে 45, এই যে আরো 5টা, টোটাল 50। মানে যেই দাগটা 0, পুরো একটা রোটেশন পরে চিন্তা করলে সেই দাগটাই কত? 50 চিন্তা করতে হবে। 50 চিন্তা আচ্ছা, তো এটা আমরা 50 দেখে division। নিলাম, এটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, সো টোটাল নাম্বার অফ ডিভিশন ইন দ্য সার্কুলার স্কেল আমরা লিখব 50। এখন আমাদের পিচ বের করতে হবে। পিচ কি? পিচ হচ্ছে সার্কুলার স্কেলকে 1 কমপ্লিট রোটেশন দিলে, একটা পূর্ণ ঘূর্ণন দিলে লিনিয়ার স্কেল এর ভ্যালু যা হয়, অথবা যতটুকু চেঞ্জ হয়, আগে যা ছিল, ঘূর্ণন দেওয়ার আগে যা ছিল, আর একটা পূর্ণ ঘূর্ণনের পরে যেই ভ্যালু, এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে তোমার পিচ। আবার বলছি, লিনিয়ার স্কেলের ভ্যালুটা দেখতে হবে। সার্কুলার স্কেলকে একটা পূর্ণ ঘূর্ণন দেওয়ার আগে লিনিয়ারের যে ভ্যালু, এটা দেখে নিতে হয়। তারপর সার্কুলারকে একটা পূর্ণ ঘূর্ণন দেওয়ার পরে লিনিয়ারের ভ্যালুটা দেখতে হয়। আগের ভ্যালু আর পরের ভ্যালুর ডিফারেন্সটাই হচ্ছে পিচ। মানে সার্কুলার স্কেলকে একটা পূর্ণ ঘূর্ণন দিলে লিনিয়ার স্কেলের ভ্যালু যতটুকু চেঞ্জ হয়, সেটাই হচ্ছে পিচ। দেখো, সেজন্য আমরা প্রথমে সার্কুলারকে 0 করব। এই মুহূর্তে সার্কুলারের প্রান্তটা লিনিয়ার স্কেলের 0-র সাথে এক লাইনে আছে। আমি একটু স্টিল পিকচারে দেখাই। এই যে স্ক্রু গজে যাচ্ছে, এই যে তোমরা লিনিয়ার স্কেলটা দেখতে পাচ্ছ। একটু খেয়াল করে দেখো, লিনিয়ার স্কেলে এই যে একটা হরাইজন্টাল দাগ আছে। সার্কুলার রিডিং নেওয়ার সময় এটাকে আমরা পয়েন্টার বানাই। এই মুহূর্তে সার্কুলার ডিভিশন কত বলো তো? 0। একটু আগে ভিডিওতে দেখলে, আমরা যদি এই ডিরেকশনে স্কেলটাকে রোটেট করি, তাহলে এই প্রান্তটা বাম দিকে সরতে সরতে
লিনিয়ারের 0 পর্যন্ত এসে আটকে যায়, এরপর আর যেতে পারে না। লিনিয়ার রিডিং নেওয়ার সময় সার্কুলারের প্রান্তটাকে পয়েন্টারের কাজে লাগাতে হয়। এই প্রান্তটা লিনিয়ারের যেই দাগের সাথে মিলবে লিনিয়ার রিডিং হিসেবে আমাদের সেটাই চুজ করতে হবে। তো যখন একদম বামে চলে আসে তখন লিনিয়ারের 0-র সাথে মিলে থাকে। তার মানে আমাদের একদম বাঁ দিকে এই পর্যন্ত আসলে সার্কুলারের স্কেলের প্রান্তটা, তখন যেহেতু লিনিয়ারের 0-র সাথে মিলে থাকে তখন লিনিয়ার রিডিংটা আমাদের 0 চিন্তা করতে হবে। এবং ওই অবস্থায় দেখা যায় এই লিনিয়ারের হরাইজন্টাল দাগটা সার্কুলারের 0-র সাথে মিলে থাকে। তার মানে একদম শুরুতে লিনিয়ার রিডিংও 0 থাকে, সার্কুলার ডিভিশনও 0 থাকে, সেটাই ওইখানে দেখানো আছে। আরেকটা বিষয়, আমরা যদি স্কেলটা খেয়াল করি তাহলে দেখব 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে 5 মিলিমিটার, তাকে ওপরে 5টা ইকুয়াল ডিভিশন করা আছে। তাহলে এক একটা ডিভিশন হচ্ছে, ছোট ডিভিশন এক একটা হচ্ছে এই হরাইজন্টাল লাইনের ওপরে 1 মিলিমিটার করে আছে। আবার 1 মিলিমিটারের মাঝ বরাবর একটা দাগ আছে, সেটা নিচের দিকে উল্টো দিকে দেয়া। তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.5 মিলিমিটার, তারপরের দাগের ভ্যালু হচ্ছে 1.5 মিলিমিটার, তারপরেরটা 2.5 মিলিমিটার। কারণ এই নিচের দিকের দাগগুলো প্রত্যেকটা 1 মিলিমিটারের মাঝামাঝি আছে। কাজে এটা যদি 0 হয়, তারপরে আছে 0.5, তারপরে 1, তারপরে 1.5, তারপরে 2, তারপরে 2.5, 1.5। এইভাবে, ঠিক আছে, মিলিমিটার এভাবে করে জি স্যার। চলছে। তাহলে লিনিয়ার স্কেলে আমাদের 1 স্মলেস্ট ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.5 মিলিমিটার। এটা হচ্ছে কথা, ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। তো এখন আমরা পিচটা কিভাবে বের করব সেটা দেখব, ভিডিওতে যাচ্ছে, তোমরা ফলো করো। 0 আছে। এখন এখন লিনিয়ার রিডিংও 0 দেখেছো, সার্কুলার ডিভিশনও 0 দেখেছো। আমরা 1 কমপ্লিট রোটেশন দিয়ে সার্কুলারটাকে 0 থেকে ঘুরিয়ে আবার 0 পর্যন্ত আনবো, তারপর লিনিয়ার রিডিংটা চেক করব কত। লিনিয়ারও 0, সার্কুলারও 0, এটাই বলা হচ্ছে। রোটেশন দেওয়া শুরু করলাম, 0 থেকে আবার 0 পর্যন্ত আনবো, তাহলে 1 কমপ্লিট রোটেশন হবে। খেয়াল করো সার্কুলারের প্রান্তটা কিন্তু ডান দিকে সরে যাচ্ছে, লিনিয়ারের 0 থেকে সরে যাচ্ছে। লিনিয়ারের 0 থেকে সরে গিয়ে এই যে 0 থেকে ঘুরিয়ে আবার 0 পর্যন্ত আনলাম। এখন খেয়াল করলে দেখা যাবে সার্কুলারের প্রান্তটা, 0.5। হ্যাঁ দেখলে আরো ক্লিয়ার হবে। এটা ফোকাস হচ্ছে না, ফোকাস হোক। এই যে সার্কুলারের প্রান্তটা লিনিয়ারের 0-তে ছিল, এখন সরে ওই 0.5 মিলিমিটার দাগের সাথে ম্যাচ করেছে। এটাই হচ্ছে পিচ, জি স্যার। এটাই হচ্ছে পিচ। তো সেটা আমরা জানলাম। আরো সেকেন্ড টাইম যদি আবার একটা রোটেশন দেই কমপ্লিট, তাহলে বলো তো আরো 0.5 মিলিমিটার যাবে না? জি স্যার। তাহলে টোটাল কত যাবে? টোটাল কত সরবে? 1 দুইবার রোটেট মিলিমিটার। করলে, 2বার রোটেট করলে 1 মিলিমিটার 1 সরবে। মিলিমিটার। এখন কিন্তু আমরা 1 মিলিমিটার দাগের সাথে ম্যাচিং দেখতে পাচ্ছি, ওই যে দেখানো আছে 1 মিলিমিটার দাগের সাথে ম্যাচিং। যাই হোক, তাহলে পিচ আমাদের 0.5 মিলিমিটার, সেটা আমরা বুঝতে পারলাম। কারণ 1 কমপ্লিট রোটেশন দিলে 0.5 মিলিমিটার করে সরে। তাহলে লিস্ট কাউন্ট বের করলাম, লিস্ট কাউন্টের ভ্যালুটা টেবিলে বসাবো। এখন রিডিং নেওয়ার পালা। আমাদের লিনিয়ার রিডিং নোট করতে হবে, সার্কুলার ডিভিশন নোট করতে হবে। তারের কোন এক জায়গায় আমরা সেট করব, সেইভাবে জোরে প্রেস করা যাবে না, জাস্ট টাচ করানোর জন্য যতটুকু ঘোরাতে হয়। তারপরে আমরা রিডিং নেব। এখন রিডিংটা দেখো, দেখে আমাকে বলো রিডিংটা কত।
রিডিংটা কত মনে হয়? লিনিয়ার স্কেল রিডিং কত আর সার্কেলের স্কেল ডিভিশন কত বলো তো? স্যার লিনিয়ারটা স্যার 0.5 ইউনিট সহ বলতে হবে। স্যার মিলিমিটার। আচ্ছা, সবাই একমত? জি স্যার। আচ্ছা, সার্কেলের ডিভিশন স্যার 50 স্যার। 0 পর্যন্ত কি এসছে? না স্যার আসেনি। হরিজন্টাল দাগটার একটু উপরে না জিরোটা? জি স্যার একটু উপরে। তার মানে 50 ডিভিশন পর্যন্ত কি রোটেট করেছে? নো স্যার আমি ডিভিশন কত করেন নিতে পারি এই পজিশনে? স্যার 49। 49 নিতে পারি। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? পুরোপুরি 0 পর্যন্ত আসেনি ঘুরে, একটু কম আছে। বুঝতে পারছো জিনিসটা সবাই? জি স্যার। সবাই? কারো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা ডিভিশন দেখতে পাচ্ছি 49। এখন আমাকে বলো তো, একটু আগে আমরা দেখেছি এবং একমত হয়েছি পুরো 1 রোটেশন হলে মানে 50 ডিভিশন রোটেট করলেই কেবলমাত্র 0.5 মিলিমিটার সরে। এখানে কি 1 ডিভিশন কম রোটেট করেছে, জি স্যার। তাহলে লজিক্যালি 0.5 মিলিমিটার সরার কথা লিনিয়ার স্কেলে। নো স্যার। যদিও লিনিয়ার স্কেলে 0.5 মিলিমিটার দাগটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ওইটা 0.5 মিলিমিটারের চেয়ে একটু কম রিচ করেছে। 0.5 মিলিমিটারের খুব কাছাকাছি কিন্তু একটু কম গেছে। সেটা খালি চোখে পার্থক্যটা বোঝা যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু লজিক যেহেতু বলছে 50 ডিভিশন রোটেট করেনি, কাজে লিনিয়ার রিডিং আমরা 0.5 মিলিমিটার লিখতে পারি না। ঠিক আছে, 0.5 মিলিমিটার লিখতে পারবো না। তাহলে কত লিখবো? অবশ্যই 0.5 এর চেয়ে কম লিখবো। 0.5 এর আগের ভ্যালু লিখতে হবে। 0.4। লিনিয়ার স্কেলে 0.5 এর আগের ভ্যালু কত আছে? ও স্যার 0। 0 আছে। তাহলে সেই ক্ষেত্রে লিনিয়ার স্কেল রিডিং আমরা 0 লিখবো আর সার্কুলার 0 ডিভিশন 49 লিখবো। তো 49। বুঝতেই পারছো লিনিয়ার রিডিং নেওয়ার আগে ডিভিশনটা দেখে নিতে হবে। যদি 0 পর্যন্ত আসতো তখন আমরা লিনিয়ার রিডিং 0.5 লিখতে পারতাম। বুঝতে পারছো? জি স্যার। 0 49। তো এইভাবে বাকি রিডিং গুলো নিতে হবে আর দেখতে হবে অন্য No, sir. পজিশনে, বরাবর। অন্য পজিশনে নিতে হবে। আরেকটা রিডিং নেওয়া দেখো, এটা কত আসে দেখো। তারের উপরে বা নিচে এভাবে নিতে হ্যাঁ, হবে স্যার এক এক সময় ডিফারেন্ট পজিশনে রিডিং নিতে হবে। পজিশন। এখন ডিভিশন কত? স্যার বোঝা যাচ্ছে না। এই যে এইভাবে চিন্তা করো, এটা এটা কত? এটা স্যার 50। আচ্ছা, তাহলে এটা কত? আগেরটা? 49। তার আগেরটা? 48 47 তাহলে তাহলে স্যার 47 আর 48 এর মাঝখানে কোথাও আছে, তাহলে আমি কত নিব? 47। 47 নিব। তাহলে লিনিয়ার রিডিং কি 0.5 হবে? নো স্যার। না স্যার। অবশ্যই হবে না, 0ই লিখতে হবে। 0 লিখতে হবে। এই যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। জি স্যার এখন ক্লিয়ার অনেক। আসলে আমরা তো প্রফেশনাল ক্যামেরাম্যান না, প্লাস মানে দুই হাতে দুটো কাজ করলে আরেকজন ভিডিও করতে জি হয়, স্যার কাজে এই এটা জিনিসটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো আমরা চেষ্টা করছি হার্ড এন্ড সোল যতটা ক্লিয়ার করা যায় তোমাদের।
লিমিটেড অপশনের মধ্যে। জি স্যার, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। So 47 division, therefore linear ring will be 0 again. So in the same manner, we'll take repeated readings at different positions of the wire, on the wire. ঠিক আছে? তো আমরা টাইম পিরিয়ডটা কিভাবে নিতে সেটা একটু দেখি। এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। টাইম পিরিয়ডে যাই। টাইম পিরিয়ডের টেবিলে আমরা 30টা অসিলেশনের টাইম নোট করব। 30টা অসিলেশনের টাইম বের করার পরে টাইম পিরিয়ড বের করব। এই যে আমরা সিলিন্ডারটাকে একটু রোটেট করে দিব এবং এই স্ক্রুটাকে আমরা মার্কিং এর কাজে লাগাবো। মার্কিং আলাদা করে করার প্রয়োজন নেই, স্ক্রুটার মোশনটা ফলো করলে চলবে আমাদের। একটু রোটেট করে দিলে এই যে দ্যাটস এনাফ, ছেড়ে দিলে এটা অসিলেট করবে। এই যে এটাই হচ্ছে টরশনাল অসিলেশন, এটাই হচ্ছে টরশনাল অসিলেশন। দেখো ভিডিও দেখলে কত ক্লিয়ারলি বোঝা যায়, অথচ জি পিকচারে স্যার। বোঝা যায় না। তো আমরা যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এটা অসিলেট করতে থাকবে, আমরা ছেড়ে দেওয়ার সময় স্টপ ওয়াচ অন করব না, দুই একটা হয়ে যাওয়ার পরে অন করব এবং তখনই স্টার্ট বলে কাউন্টিং শুরু করব। 1 বলবো না, স্টপ ওয়াচ অন করার সময় 1 বললে ভুল হবে। স্টপ ওয়াচ রিসেট করে 0 0 করা হয়েছে। এখন রোটেট করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে একটা অসিলেশন হওয়ার পরে আমরা স্টপ ওয়াচ অন করব। যদিও আমরা 3-4টার পরে করতে বলি। এই যে এই পজিশনে আসার সময় স্টপ ওয়াচ অন করা হবে, কাজে এখান থেকে আমরা স্টার্ট বলে কাউন্টিং শুরু করব। স্টার্ট, সুইং করে ব্যাক করলে 1 2 30টা গুনতে থাকো। বিশটা হয়েছে। টোয়েন্টি এইট হলো, 29। এখন এই যে আবার লাস্ট ওয়ান হলে স্টপ করবো, ওই পজিশন আসলে স্টপ। সো রিডিংটা কত সেকেন্ডে নিলে বলো? সেকেন্ডে নিলে কত হবে এটা? 2 মিনিট। 2 মিনিট মানে 120 সেকেন্ড। তারপরে 24.69 সেকেন্ড। 24.69 যদি 120 সেকেন্ডের সাথে যোগ করি তাহলে কত হয়? 144 সেকেন্ড। 144.69, ওইটা বলতে হবে। ফুল মানটা নিব স্যার, হ্যাঁ হ্যাঁ দশমিকেরটাও? হ্যাঁ হ্যাঁ ওইটাও নিতে হবে। তো ওইটা লিখবো আমরা। ওয়ান 144.69 সেকেন্ড। 30টা অসিলেশনের টাইম যদি এটা হয় তাহলে একটা অসিলেশনের টাইম কত? সেটাই তো টাইম পিরিয়ড। ঐকিক নিয়মে পাবো না? ভাগ 30।
হ্যাঁ ভাগ 30, ওই যে ওইটা এখানে বলা আছে। তাহলে এভাবে একটা অসিলেশনের টাইম পাবো, এভাবে আরো 2-3 বার বের করে, কয়েকবার বের করে গড় টাইম পিরিয়ড কত বের করব। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। এটা আর দেখা লাগবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা লেংথ মেজারমেন্টটা দেখি। এই যে লেংথ মেজার করতে 0 থেকে ধরবো তারে সেন্টিমিটার সাইডটা, 0 থেকে ধরবো, ওপরের এন্ডে রিডিংটা কত দেখব। রিডিংটা দেখতে হবে, ডাইরেক্ট দেখলে বুঝতে সুবিধা হতো। 57.3 আসবে মোস্ট প্রবাবলি। দেখি ক্লোজ রেঞ্জে দেখলে কত হয়। হ্যাঁ 57.3 হবে মনে হচ্ছে, দেখা যাক সেন্টিমিটারে। স্যার যেহেতু ফেস টু ফেস দেখেছেন উনি ভালো বুঝতে পারবেন। তো আমরা প্রসেসটা বুঝতে পারলাম যে কিভাবে নিতে হয়। 57.3 ঠিক আছে। তো এইভাবে লেংথ মেজার করব, তারপরে ম্যাস, সিলিন্ডারের ম্যাস লাগবে, সেটা আমরা নিজেরাই মেজার করে রেখেছি। এই বেজে লেখা আছে পেন্ডুলামের, আমরা স্টুডেন্টদের প্রোভাইড করে দিয়ে দিই ডাটাটা। ঠিক আছে, কারণ কি সিলিন্ডারটা যদি তার থেকে খুলতে হয় তাহলে পরে খালি হাতে লাগানো যায় না, স্ক্রু লাগে, প্লায়ার্স লাগে, এটা ওরা ঠিক মতো অনেকেই পারে না, এই জন্য আমরা ওদেরকে খুলতে দেই না। তো যাই হোক, ম্যাথটা আমাদের দরকার নেই। তাহলে আমাদের তো মোটামুটি হয়ে গেল আমাদের এই রিডিং নেওয়ার প্রসেস এটা। এরপর আমরা ডাইরেক্ট চলে যাই ক্যালকুলেশন। আমাদের ডাটা কালেকশন কমপ্লিট। ক্যালকুলেশনসে আমাদের কি করতে হয়, আমাদের এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, সব ডাটা আমরা জানি, বের করব। আই এল আর টি সব জানি, রিজিডিটি মডুলাসের ভ্যালু বের করব। এটাই আমার রেজাল্ট, এটাই আমার এক্সপেরিমেন্টাল ভ্যালু। এরর ক্যালকুলেশনে স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে, দুটো ইউজ করে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু ইউজ করে এক্সপেরিমেন্টাল ভ্যালু ইউজ করে পার্সেন্টেজ এরর বের করব। তারপরে রেজাল্ট লিখবো এই লাইনটাই, দ্য মডুলাস অফ রিজিডিটি অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ওয়্যার, ব্র্যাকেট স্টিল, কারণ স্টিল ওয়্যার আমরা ইউজ করি। আর এই পর্যন্ত লিখে আমরা তারপরে ল্যাব রিপোর্ট প্রিপেয়ার করব। ল্যাব রিপোর্ট প্রিপারেশনটা মনে আছে তোমাদের? ল্যাব রিপোর্ট প্রিপারেশন স্যার আবার একটু স্যার দেখিয়ে দিলে স্যার ভালো। হ্যাঁ দেখাচ্ছি। A4 সাইজের অফসেট পেপার শিটে ল্যাব রিপোর্ট ওয়ান সাইডে লিখতে হবে, বোথ সাইডে নয়। এবং ল্যাব রিপোর্টটা তোমার দেখতে হবে এরকম, আমি শেয়ার দিচ্ছি, তোমরা ভালো করে দেখে বুঝে নাও। এই যে ল্যাব রিপোর্টটা দেখতে হবে এরকম, ফ্রন্ট পেজটার স্যাম্পল তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে, হাতে লিখতে হবে সবকিছু। তো এটা প্রথম পেজ, তারপর সেকেন্ড পেজ থিওরি থেকে শুরু হবে, ম্যানুয়ালি পাবে থিওরি। তারপর অ্যাপারেটাসও ম্যানুয়ালি আছে, প্রসিডিউর লিখতে হবে না, এক্সপেরিমেন্টাল ডাটাতে চলে যাবে। ডাটা তোমাদের আমরা ক্লাসরুমে যেটা প্রোভাইড করব আমরা রিডিং নিয়ে, সেইটা তোমরা ইউজ করবে ডাটা লিখতে। তারপরে ক্যালকুলেশন, গ্রাফ তো নাই এই এক্সপেরিমেন্টে, ক্যালকুলেশন করবে, এরর ক্যালকুলেশন করবে, রেজাল্ট লিখবে, ডিসকাশন লিখবে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে করে ল্যাব রিপোর্টটা একটা ফাইল এরকম স্পেস সিরিয়ালি যাতে থাকে, এইভাবে স্ন্যাপস নিয়ে বা পিডিএফ করে, যেভাবে পারো পিডিএফ করবে। করার পর ক্লাসরুমে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেব যে ফাইল নেমটা কি হবে, যেই ইনস্ট্রাকশন দেওয়া হবে ঠিক সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ফাইল নেমটা লিখবে। সেই নামটা ওইভাবে লিখে অ্যাসাইনমেন্ট আকারে আমরা যে তোমাদের অ্যাসাইন করে দিব ল্যাব রিপোর্ট জমা দেওয়ার অপশন, সেই অপশনে তোমরা জমা দিবে। কথা বুঝতে পারছো? জি হ্যাঁ, স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ল্যাব রিপোর্টে যে জমা দিচ্ছ হার্ড কপিটা কিন্তু হারানো যাবে না, হার্ড কপি তোমাদের রেখে দিতে হবে। ভার্সিটি রিওপেন হলে আমরা ওইগুলো জমা নেব, হার্ড কপি ভালোভাবে প্রিজার্ভ করবে। আর ল্যাব রিপোর্ট একবারই জমা দিবে, বারবার না, আবার রিমুভ করবে না, জমা হলে ওইটা আর রিমুভ করবে না, ওটা ওইভাবেই রেখে দিবে। ঠিক আছে, এটা রেকর্ড ক্লাসরুমে থাকবে। এটা রিমুভ করলে কিন্তু রেকর্ডটা থাকলো না, তুমি যে জমা দিয়েছিলে রেকর্ডটা কিন্তু আর থাকলো না, ওরকম যাতে না হয়। ল্যাব রিপোর্ট যাতে ক্লাসরুমেই থাকে, এটা হচ্ছে স্যার ব্যাপার। এক্সপেরিমেন্ট ডাটাগুলো কি স্যার এবার দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, ক্লাসরুমে তোমাদের ক্লাস রেকর্ড
অ্যাসাইনমেন্ট আকারে যে ল্যাব রিপোর্ট জমা দেওয়ার অপশন দেওয়া হবে সেখানেই ডাটাটা দিয়ে দেব অ্যাটাচমেন্ট করে, ঠিক আছে? আচ্ছা ম্যানুয়াল ওইটা দেখেই তোমরা লিখতে পারবে, সমস্যা নেই। ক্যালকুলেশন বাসায় করবে, ঠিক আছে? প্রসেস তো তোমরা জানলে। তো ল্যাব রিপোর্ট জমা দিবে এবং গ্রুপের একজন আরেকজন একটা কপি করবে না, নিজেরটা নিজের মতো করবে, ঠিকঠাক মতো করবে, ভুল ভ্রান্তি এড়ানোর চেষ্টা করবে ঠিক মতো। স্যার ডিসকাশনটাই তো খালি আমাদের সবারটা এক একজনের তো এক এক রকম হবে। হ্যাঁ, কিন্তু গ্রাফ থাকলে সেক্ষেত্রে রেজাল্টটাও একটু ডেভিয়েট করে অনেক সময়, গ্রাফ থাকলে। আচ্ছা লাইন তো সবার একরকম হয় না গ্রাফে, সেটা বলছি আর কি। যার যার মতো করার চেষ্টা করবে, কেউ কারো কপি করার প্রয়োজন নেই, নিজের মতো করার চেষ্টা করবে। বুঝতে অসুবিধা হলে আমাদের জিজ্ঞেস করবে, আমরা হেল্প করার চেষ্টা করবো যতদূর সম্ভব। খুব একটা অসুবিধা তোমাদের হবে না, তোমরা তো আপাতত স্যার সব অ্যাটাচমেন্টের সাথে দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, ডাটা দিয়ে দিব, ঠিক আছে? ডাটা দিয়ে দিব, ক্লাস রেকর্ডও পেয়ে যাবে। কাজেই কারো যদি নেট ইন্টারাপশনের কারণে কোথাও বুঝতে প্রবলেম হয়েও থাকে, ক্লাস রেকর্ডটা দেখলে তোমরা আমার ধারণা ক্লিয়ার হয়ে যেতে পারবে, না হলে তো জি আমাদের স্যার। জিজ্ঞেস করলেই হবে, আমরা চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য। তো এই হচ্ছে বিষয়। আর নেক্সট ক্লাসের আগেই ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে। আবারও বলছি, কেউ রিমুভ করে নেবে না, সাবমিট করলে তো ওইভাবে রেখে দিও, ক্লাসে রেকর্ড হিসেবে থাকবে। ইউনিভার্সিটি থেকে কখনো যদি চায় আমরা যাতে ইয়ে করতে পারি, দিয়ে দিতে পারি। তো তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, যে কোনো ব্যাপারে।